৬ ম্যাচে ৫ পয়েন্ট। এটি কোনোভাবেই বিশাল কোনো সাফল্য নয়। যখন আপনার দলে হামজা, সমিতদের মতো ফুটবলার থাকবে। আবার চরম ব্যর্থতাও হয়তো নয়, যদি হামজা, সমিতদের বাদ দিয়ে আমরা বিবেচনা করি। তবে এটি আসলে আমাদের ফুটবলের বর্তমান অবস্থার একটা আয়না। আমরা এগুচ্ছি, কিন্তু আমাদের গতিটা খুবই ধীর। এফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্ব শেষ হয়েছে। সুযোগ পাওয়াদের কনগ্রাচুলেশনস। এই বাছাই পর্বে বাংলাদেশের ৬টি ম্যাচে ১ জয়, ২ ড্র আর ৩টি ম্যাচে পরাজয়। খাতা কলমে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের ৩ নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ দল। কারো কাছে এই ৫ পয়েন্ট অনেক বড় অর্জন হয়তো হতে পারে, আবার কারো কাছে এটি ব্যর্থতার একটি গল্প। কিন্তু এই ৫ পয়েন্টের আড়ালে বাংলাদেশ ফুটবল আসলে ঠিক কি পেয়েছে আর কি পাওয়ার কথা ছিল, আজকের ভিডিওতে আমরা হামজাদের এই রোমাঞ্চকর জার্নির পোস্টমর্টেমটা করব। শুরুতে কথা বলা যাক পজিটিভ দিকগুলো নিয়ে। এই বাছাই পর্বের সবচেয়ে বড় প্রাপ্তি নিশ্চিতভাবেই কোনো সন্দেহ ছাড়া হামজা চৌধুরী। ৫ মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালুর এই ফুটবলার প্রমাণ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতাটা কি জিনিস। তার উপস্থিতি বাংলাদেশ দলের মিডফিল্ডকে শুধু শক্তিশালী করেছে বিষয়টা এরকম না, আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিছে কয়েক গুণ। সাথে ছিলেন সমিত সোম, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদ। প্রবাসীদের এই ইনজেকশন বাংলাদেশ দলকে আধুনিক ফুটবলের গতি আর ট্যাকটিক্সের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা দেখেছি বল পজিশন রেখে খেলার চেষ্টা, দেখেছি বড় দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা। বিশেষ করে এই ম্যাচে বাংলাদেশের লড়াকু মনোভাব আমাদের আশাবাদী করেছে। আমরা আগে যেটা দেখতাম, মাঝমাঠে কোনো একটা ফুটবলার যখন বল পেত তখন সেটা আন্দাউন্দা ডানে বামে বা সামনে কোথাও একটা মেরে দিত। বাট আমরা এই জার্নিতে আমরা দেখেছি যে আমাদের দল মাঝমাঠ কন্ট্রোল করতেছে, আমাদের দল মাঝমাঠে বল হোল্ড করে বিভিন্ন জায়গায় ভালো পজিশনে বল সাপ্লাই দিতেছে। এখন আসা যাক সেই আক্ষেপ যা আমাদের পাওয়ার কথা ছিল। ড্রয়ের পরে মনে হয়েছিল বাংলাদেশের সামনে অনেক দিন পরে এটাই সম্ভবত সুবর্ণ সুযোগ এশিয়া কাপে কোয়ালিফাই করার। সেটা আরও বেশি আশা জাগিয়েছিল প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ডোমিনেট করে খেলে গোলশূন্য ড্র করায়, যারা কিনা গ্রুপে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ছিল। সো তখন মনে হচ্ছিল কোচ যদি ঠিকঠাক স্কোয়াড সাজাতে পারে এবং সিন্ডিকেটের ঊর্ধ্বে থেকে সেটা একাদশ নিয়ে যদি একটা ভালো প্ল্যানিং নিয়ে মাঠে নামতে পারে, সেক্ষেত্রে এটা খুবই পসিবল। কিন্তু হলো তার উল্টোটা, সবগুলো ম্যাচ ক্লোজলি আমাদেরকে হারতে হয়েছে অথবা ড্র করতে হয়েছে। দেশসেরা গোলকিপারকে অ্যাভয়েড করা, অতিরিক্ত সাদ, সোহেল কিংবা বসুন্ধরা কিংস নির্ভর একাদশ সাজানো, সবকিছু মিলে কোচের বাজে প্ল্যানিংয়ের জন্য সেটা পসিবল হয়নি। সিঙ্গাপুর ও হংকং ম্যাচ, ঘরের মাঠে সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে হার আমাদের পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ আমূল পরিবর্তন করে দিয়েছিল। ৫ পয়েন্ট না হয়ে এই গ্রুপ থেকে নিজের পক্ষে ৮ কিংবা ৯ পয়েন্ট পাওয়া খুবই পসিবল ছিল। ইনফ্যাক্ট লাস্ট ম্যাচে সিঙ্গাপুরের মাটিতে 58% বল পজিশন রেখেও ম্যাচ হারা বাংলাদেশ দলের অপ্রাপ্তির অন্যতম নিদর্শন। ফিনিশিংয়ের সেই পুরনো রোগ। প্রপার নাম্বার ৯-এর অনুপস্থিতিতে রাকিব হোসেনকে দিয়ে ট্রাই করা কিংবা ফরওয়ার্ড লাইনের সকলেরই সুযোগ নষ্ট করার মহড়া বাছাই পর্ব জুড়ে গোল মিসের যে আর্ট আমরা দেখেছি, সেটা না থাকলে আজ হয়তো আমরা টেবিলের অ্যাটলিস্ট ২ নম্বরে থাকতে পারতাম। শেষ মুহূর্তের গোল কনসিড, বারবার শেষ ১০ মিনিটে গোল খেয়ে পয়েন্ট হারানোটা আমাদের ফিটনেস এবং কনসেন্ট্রেশনের অভাবকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেটা স্পেশালি হোম গ্রাউন্ডে হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে দুটো ম্যাচে আমাদেরকে হারতে হয়েছিল লাস্ট 10 মিনিটের কনসেন্ট্রেশনের অভাবে। টেকনিক্যাল ভুল এবং কোচের ভূমিকা, কোচ হাবিয়ের কাবরেরার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে। আমরা দেখেছি কিছু খেলোয়াড়ের উপর তার অন্ধবিশ্বাস, আবার কখনো কখনো অদ্ভুত সব ট্যাকটিক্স, সিন্ডিকেট এবং কোটা সিস্টেম। ভালো ফর্মে থাকা সত্ত্বেও আনিসুর রহমান জিকুর মতো গোলকিপারকে বাইরে রাখা কিংবা অফ ফর্মে থাকা সাদুদ্দিনদের দিনের পর দিন খেলানো, এই সিদ্ধান্তগুলো দলের ক্ষতি করেছে এবং সেটা লং টার্মেই। পরিবর্তন, যখন অ্যাটাকিং ফুটবলের দরকার ছিল তখন অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে পড়া আমাদের জয় থেকে দূরে সরিয়ে দিয়েছে। লাস্ট ম্যাচের কথা যদি আমরা বিবেচনা করি, লাস্ট ম্যাচে শেষের দিকে যখন প্রচুর ক্রস হচ্ছে, বাংলাদেশ বারবার আক্রমণে উঠতেছে, যখন হামজা তার পজিশন চেঞ্জ করে অনেকটা
নাম্বার 9 পজিশনে খেলা শুরু করেছে, তখন ক্যাপ্টেন জামালকে খুব করে প্রয়োজন ছিল তার অসাধারণ সব ডিফেন্সেরা ফাঁসের জন্য, কিন্তু কোচ তাকে নামালেনি না। অথচ ওই ম্যাচে যদি লাস্ট 15 to 20 মিনিট জামাল ভুঁইয়া মাঠে থাকতো, তবে গোল দিতে পারার পসিবিলিটি বা পার্সেন্টেজ নিদেন পক্ষে বেড়ে যেত। কিন্তু আমরা বারংবার দেখেছি তার ভুল দল নির্বাচন আর টেকনিক্যাল অদূরদর্শিতার চরম বহিঃপ্রকাশ। বাফুফের নিশ্চুপতা, বাফুফের উচিত ছিল ফার্স্ট ম্যাচের পরেই কাবরেরা অধ্যায়ের সমাপ্তি ঘটানো, কিন্তু বাফুফে সেটা তো করেই নাই, উল্টো পুরো জার্নিটাই বাতিল মালকে দিয়ে চালিয়ে দিয়েছে। বাফুফের অপরিপক্ক সিদ্ধান্ত কিংবা স্বেচ্ছাচারিতা যাই বলি না কেন, বাংলাদেশের এই অবস্থার অন্যতম প্রধান কারণ। ভবিষ্যৎ কি হতে পারে? বাছাই পর্ব শেষ, কিন্তু শিক্ষাটা কি? বাংলাদেশ দল এখন আর শুধু ডিফেন্সিভ দল নয়, আমাদের মিডফিল্ড এখন এশিয়ান স্ট্যান্ডার্ডের। কিন্তু এই মিডফিল্ডের সুফল পেতে হলে আমাদেরকে ভালো মানের স্ট্রাইকার এবং সলিড ব্যাকলাইন তৈরি করতে হবে। পাশাপাশি এশিয়ান লেভেলের টিমগুলোর সাথে ফাইট করার জন্য, এশিয়ান লেভেলের টিমগুলোর সাথে চোখে চোখ রেখে খেলার জন্য ওই লেভেলের কোচিং স্টাফ নিয়োগ দিতে হবে এবং তাদেরকে অবশ্যই সিন্ডিকেট মুক্ত রাখতে হবে। কোনো স্পেসিফিক ক্লাবের তাবেদারি তাদেরকে দিয়ে করানো যাবে না। ডিফেন্সে তারিক কাজী বা বিশ্বনাথদের সাথে জায়ন আহমেদের মতো তরুণদের আরও বেশি সুযোগ দিতে হবে। আরও যারা প্রমিজিং প্রবাসী ফুটবলার রয়েছে, লাইক জায়ান হাকিম, কিউবা মিসেল, ম্যাক্স রহমান, নিলো ভ্যান্ডার ফ্লোয়েক বা ট্রেভর ইসলাম, এদেরকে সুযোগ করে দিতে হবে। সবচেয়ে বড় কথা, ঘরোয়া ফুটবল লিগের মান বাড়াতে হবে। যদি ঘরোয়া লিগের মান না বাড়ানো হয় আর বাফুফের সিন্ডিকেট প্রথা বন্ধ না হয়, তবে হামজাদের মতো ফুটবলার এনেও আমরা বেশি দূর যেতে পারবো না। 6 ম্যাচে 5 পয়েন্ট, এটি কোনোভাবেই বিশাল সাফল্য নয় যখন আপনার দলে থাকবে হামজা সমিতিদের মতো ফুটবলার। আবার চরম ব্যর্থতাও হয়তো নয় যদি হামজা সমিতির বাদ দিয়ে আমরা বিবেচনা করি, তবে এটি আসলে আমাদের ফুটবলের বর্তমান অবস্থার একটা আয়না। আমরা এগুচ্ছি, কিন্তু গতিটা বড্ড ধীর। আপনার কি মনে হয় এই বাছাই পর্বে বাংলাদেশের পারফরমেন্সকে 10-এর মধ্যে আপনি কত দেবেন? আর কোচের ব্যাপারে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।